আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসানুল হক, প্রদর্শক, রায়পুর স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক পর্যায়, বাঘারপাড়া, যশোর। সঙ্গত কারণেই করোনাকালীন সময়ে এসএসসি ফিজিক্সের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার রিফ্র্যাকশন অব লাইট এর ফার্স্ট লেকচার আমরা দেখেছি। আজকে আমরা লেন্স সম্বন্ধে জানব। তাহলে আমরা শুরু করি। শুরুতেই দেখব লেন্স কি। লেন্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। চিত্রে দেখি, এটি একটি লেন্স। এই লেন্সের এটি একটা গোলকের অংশ, হয়তো অত সুন্দর হয়নি, দেখো। অর্থাৎ লেন্সের একটি পার্ট কোনো একটি গোলকের অংশ। এজন্য এর সংজ্ঞা হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয় লেন্স। এটা যদি এভাবেও করা যেতে পারে, এটাও একটা গোলকের পার্ট। ওকে, তাহলে লেন্স আমরা দেখতে পারছি যে গোলীয় পৃষ্ঠের অংশ। এখন লেন্সের আমি আরো আগেই কিছু ডেফিনেশন বা টপিকস লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে, সময় সংক্ষেপে যাতে উপযুক্তভাবে সবগুলো শেষ করা যায়। এখানে আমরা দেখব এই লেন্সের প্রকারভেদ, অর্থাৎ টাইপস অফ লেন্স। এখানে প্রথমে যে লেন্সটি আমি আঁকিয়েছিলাম এটা হচ্ছে দুই সাইডে দেখো উত্তল পাট, এর জন্য এর নাম হচ্ছে উভ উত্তল লেন্স। উভ উত্তল লেন্স। আর পরেরটা দেখো, এটা দুইটা সাইডই অবতল, যে কারণে এর নাম হচ্ছে উভ অবতল লেন্স। লেন্স প্রধানত দুই প্রকার, উত্তল লেন্স এবং অবতল লেন্স। এই দুইটা নিয়েই বেশিরভাগ আলোচনা করা হয়, তবে আরো 4টা প্রকার রয়েছে, টোটাল 6 প্রকারের লেন্স রয়েছে। তাহলে আমরা দুইটা দেখলাম। এখানে আমরা দেখি এটা হচ্ছে সমতল আর এক পৃষ্ঠ উত্তল, এর নাম হচ্ছে সমতল উত্তল লেন্স। আর এক পৃষ্ঠ সমতল, অপর পৃষ্ঠ অবতল, এর নাম হচ্ছে সমতল অবতল লেন্স বা সমতলাবতল লেন্স। এরপর এক পৃষ্ঠ অবতল, অপর পৃষ্ঠ উত্তল, এর নাম হচ্ছে অবতল উত্তল লেন্স। আরেকটা হচ্ছে এক পৃষ্ঠ অবতল, অপর পৃষ্ঠ এখানেই আঁকাই আমরা। এই যে লেন্সটা, এটার দেখো এক পৃষ্ঠ উত্তল আর একটা অবতল, এর নাম হচ্ছে উত্তল অবতল লেন্স বা উত্তলাবতল লেন্স। তাহলে এই 6টা ধরনের আমরা লেন্সের প্রকারভেদ পেয়ে গেলাম।
এখন এই লেন্সের সম্পর্কিত বেশ কিছু ডেফিনেশন আমরা জানব, সংজ্ঞা। তাহলে দেখি আমরা যে ডেফিনেশনগুলো, অর্থাৎ লেন্স সম্পর্কিত, অর্থাৎ লেন্সের মধ্যে বাইরে যে সংজ্ঞাগুলো আমরা দেখি। এটা একটা দ্বি উত্তল লেন্স, আগে আমরা প্রকারভেদ থেকে জেনেছি। এই উত্তল লেন্সের একটা পার্ট একটা বক্রতার কেন্দ্র, এটা একটা বক্রতার কেন্দ্র, এর মধ্যবর্তী একটা বিন্দু, অর্থাৎ এই লেন্সের মাঝে একটি বিন্দু, যে বিন্দু দিয়ে আলো আপতিত হলে প্রতিসরণ ঘটে না। অর্থাৎ লেন্সের যে বিন্দু দিয়ে আলোকরশ্মি আপতিত হলে আলোকরশ্মির প্রতিসরণ ঘটে না, অর্থাৎ বেঁকে যায় না, ওই বিন্দুকে বলা হয় আলোক কেন্দ্র। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে আলোক কেন্দ্র। এখন এই আলোক কেন্দ্র এবং অক্ষটার ডেফিনেশনে আসি। আলোক কেন্দ্র দিয়ে অতিক্রান্ত সমতল রেখা, দেখো এটা মূলত পক্ষে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে আলোকরশ্মি আপতিত হয় সেটা আমরা চিত্রে দেখি। যে উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে কেন্দ্র দিয়ে গেলে আলোকরশ্মি প্রতিসরিত হচ্ছে না, কিন্তু কেন্দ্র ব্যতীত যদি অন্য জায়গা দিয়ে আপতিত হয় সেক্ষেত্রে অবশ্যই প্রতিসরণ ঘটবে। কিন্তু সেটা কি রকম? এই আলোকরশ্মি এখানে আপতিত হলো, হওয়ার পর প্রতিসরিত হওয়ার পর একটা বিন্দু দিয়ে যাবে, আবার একটা আলোকরশ্মি এই সাইডে আপতিত হলো সমতল এই প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত হওয়ার পর এটাও একটা বিন্দু দিয়ে যাবে। এই যে বিন্দু দিয়ে আলোকরশ্মি গমন করলো, অর্থাৎ আলোকরশ্মি যে বিন্দুতে এসে মিলিত হলো, দুইটা আলোকরশ্মি যে বিন্দুতে এসে মিলিত হলো, এই বিন্দুটার নাম, মূলত এখানে এসে মিলিত হয়, এই বিন্দুটার নাম হচ্ছে প্রধান ফোকাস। এটাকে বলা হচ্ছে প্রধান ফোকাস। তাহলে মূল যে রেখাটা এটা হচ্ছে প্রধান অক্ষ পেলাম, আর প্রধান অক্ষ তো আগেই বলেছি। এরপর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে আলোকরশ্মি এসে মিলিত হলো ওই বিন্দুটার নাম হচ্ছে প্রধান ফোকাস। এখন যদি প্রশ্ন করো যে প্রধান ফোকাস তো উত্তল লেন্সের ক্ষেত্রে, এটা অবতল লেন্সের ক্ষেত্রে কোনটা হবে? সেক্ষেত্রে অবতল লেন্স একটা আগায়, এই অবতল লেন্সের প্রধান অক্ষে সমান্তরালে যদি আলোকরশ্মি আপতিত হয় তাহলে আলোকরশ্মি কিছুটা বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার পর এই রশ্মিটি পিছনের দিকে যদি বর্ধিত করা হয়, একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এই বিন্দুটার নাম হচ্ছে প্রধান ফোকাস। এরপরে আমরা আসি ফোকাস দূরত্ব। প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্র এর মধ্যবর্তী যে ডিস্টেন্স, এটার নাম হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে এফ দ্বারা ডিনোট করা হয়, স্মল লেটার এফ। এরপরে আমরা এই প্রধান ফোকাসটা একটা নির্দিষ্ট তলে রয়েছে। এই প্রধান ফোকাস থেকে কল্পনা যদি করা হয় লম্বলম্বী একটা তল, এই তলটার নাম হচ্ছে ফোকাস তল।
তাহলে বেশ কিছু আমরা ডেফিনেশন জানতে পারলাম। প্রধান অক্ষ, আলোক কেন্দ্র, প্রধান ফোকাস, তারপরে ফোকাস দূরত্ব। এরপর এই যে গোলকটা রয়েছে এর একটা নির্দিষ্ট কেন্দ্র আছে, সেই কেন্দ্রটা গোলকীয় কেন্দ্র, অর্থাৎ নির্দিষ্ট গোলকের কেন্দ্র। সেটা এখানে আমাদের টার্মের মধ্যে নাই, তারপরও গোলকের একটা নির্দিষ্ট কেন্দ্র থাকে, যে কেন্দ্রকে যে বিন্দুকে কেন্দ্র করে একটা গোলক তৈরি হয়। তো চিত্রটা অ্যাকুরেটলি হাতে আঁকানো, তোমরা স্কেল দিয়ে ভালো করে আঁকাবা। তাহলে এখানে এই সংজ্ঞাগুলো আশা করছি আমরা পারবো, যে প্রধান অক্ষ কি, প্রধান ফোকাস কি, ফোকাস তল কি, ফোকাস দূরত্ব কি। এবারে আমরা দেখব যে উত্তল ও অবতল লেন্সে প্রতিবিম্ব গঠন কিভাবে হয়। উত্তল এবং অবতল লেন্সে প্রতিবিম্ব গঠন। এখন উত্তল লেন্স উত্তল লেন্সের এটা প্রধান অক্ষ, এটা আলোক কেন্দ্র। এখানে একটা মোমবাতি রাখা হলো বা যে কোনো একটা বস্তু আমরা রাখলাম। এই বস্তুটা থেকে আলোক রশ্মি আপতিত হবে সমান্তরালে। আপতিত হওয়ার পর এই রশ্মিটি প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গা থেকে আমরা আগে বলেছিলাম যে রশ্মি যদি কেন্দ্রগামী হয় তাহলে তার আর বক্র আকার ঘটে না। তাহলে সেক্ষেত্রে কেন্দ্রগামী রেখা যদি আমরা অঙ্কন করি, অ্যাকুরেটলি অঙ্কন করলে অবশ্যই সুন্দর হবে। একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে এখান থেকে সরাসরি একটা রশ্মি গেল, আর একটা হচ্ছে সমান্তরালে আপতিত হওয়ার পর প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে গেল। এই দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হলো। আবার আমরা যদি এখান থেকে একটা রশ্মি প্রধান ফোকাস দিয়ে, এটা একটা ফোকাস, এটা, তাহলে প্রধান ফোকাস দিয়ে প্রবেশ করায়, তাহলে এটা কিন্তু এখানে আপতিত হওয়ার পর আবার সমান্তরালে অগ্রসর হবে। তখন এই যে বস্তুটা নিয়েছিলাম সেই বস্তুটার এখানে বিম্ব এখানে আমরা দেখতে পাব, অর্থাৎ বস্তুটা এখানে দেখতে পারবো। যে কারণে লেন্সের যে বিম্ব গঠন আমরা প্রতিবিম্ব যে গঠিত হলো, এইটার প্রতিবিম্ব কোথায় হলো? এখানে গঠিত হলো। তাহলে এটা কোন ধরনের লেন্সের ক্ষেত্রে? উত্তল লেন্সের ক্ষেত্রে। আমি বলেছি উত্তল ও অবতল লেন্সে প্রতিবিম্ব গঠন। আমরা উত্তল লেন্স নিয়ে আলোচনা করছি, পরবর্তীতে অবতল লেন্স আসবে। এখানে একটা বস্তু রাখা আছে, বস্তু থেকে আলোক রশ্মি সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হওয়ার পর প্রধান ফোকাস দিয়ে অতিক্রম করবে, আর একটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে সরাসরি অতিক্রম করবে। সেটার কোনো ট্রান্সফার নেই, পরিবর্তন নেই, ডাইরেকশন চেঞ্জ নেই। এখানে এফ দিয়ে আরেকটা প্রধান ফোকাস দিয়ে যদি আলোক রশ্মি আপতন ঘটানো হয়, সেক্ষেত্রে এই আলোক রশ্মি লেন্স দিয়ে আপতিত হওয়ার পর আবার প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে, যে এখানে মিলিত হচ্ছে। তারপর আমরা এই লেন্সের সামনের এই বস্তুটার প্রতিবিম্ব, যে এই প্রতিবিম্ব গঠিত হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে উত্তল লেন্সের
যদি বস্তু স্থাপন করা হয়, উত্তল লেন্স থেকে ওই বস্তুটা কি ধরনের বিম্ব গঠন করে? বাস্তব বিম্ব। অর্থাৎ এটা বাস্তবে ঘটে। বাস্তবে ঘটে বলতে বাস্তবিকও দেখা যায়, এই জন্য এর নাম হচ্ছে বাস্তব বিম্ব। কিন্তু দেখো এটা সোজা আর এটা উল্টা, তাহলে কোন ধরনের বিম্ব? বাস্তব এবং উল্টা। উত্তল লেন্সে এটা ঘটে। কারণ কি? উত্তল লেন্সে কে আর একটা নাম বলা হয় অভিসারী লেন্স। অর্থাৎ আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত করে, এজন্য উত্তল লেন্সকে কনভেক্স লেন্স বা অভিসারী লেন্সও বলা হয়। এবার অবতল লেন্সের ক্ষেত্রে যদি এই বিষয়টি আমরা দেখি, এখানে একটা বস্তু রাখছো, রাখার পর এই বস্তুটি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো, আপতিত হওয়ার পর কি এদিকে বেরিয়ে গেল। আবার এখানে একটা রশ্মি এই আলোক কেন্দ্র দিয়ে আপতিত হওয়ার পর সোজা চলে যায়। ওকে, তা যদি যায়, এখন আমি আগেই বলেছিলাম যে উত্তল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি অভিসারী হয়, অবতল লেন্সের ক্ষেত্রে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এটাকে অপসারী ঘটে। তো পিছনের দিকে যদি এই রেখাটা বর্ধিত করো, এখান থেকে আসছে বলে মনে হবে। এইটা কিন্তু সেই প্রধান ফোকাস। তাহলে বস্তুটার বিম্ব গঠিত হবে এই জায়গায়। এই বিম্বটা কিন্তু অবাস্তব বিম্ব। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে অবাস্তব বিম্ব গঠিত হয় এবং এই বিম্বটা হয় সোজা। তাহলে এখানে উত্তল লেন্স আর অবতল লেন্সের ক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠন আমরা দেখছি, সেটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে বাস্তব উল্টা, অবতল লেন্সের ক্ষেত্রে অবাস্তব সোজা। আশা করছি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা লেন্সের ক্ষমতা নিয়ে আলোচনা করব। লেন্সের ক্ষমতা মূলত পক্ষে একটা লেন্সে আলোক রশ্মি আপতিত হলে সেই আপতিত রশ্মিটা কে কত নিকটে অভিসারী ঘটায় অথবা কত নিকট থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়, সেটার উপর নির্ভর করে। অর্থাৎ যেটার আলোক রশ্মি যত নিকটে আপতিত হবে, সেই লেন্সটার ক্ষমতা তত বেশি। আমরা চিত্র আরেকটু ক্লিয়ার করে দেখাই। লেন্সের ক্ষমতা কে পি দ্বারা ডিনোট করা হয়, পিতে পাওয়ার। এখন এই যে লেন্সটা দেখলাম, এই লেন্সে আলোক রশ্মি আপতিত হওয়ার পর এখানে মিলিত হলো, এই লেন্সকে আলোক রশ্মি আপতিত হওয়ার পর এখানে মিলিত হলো। এই মিলিত হওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর বিন্দু থেকে এই প্রধান ফোকাস পর্যন্ত এর যে ডিস্টেন্স, এটা হচ্ছে ফোকাস দূরত্ব, এটা মনে করলাম যে 10 সেন্টিমিটার। ওকে, ঠিক আরেকটা উত্তল লেন্সের যখন আলোক রশ্মি আপতিত হবে, আপতিত হওয়ার পর এটা মিলিত ঘটায় এই জায়গায়, যেখানে এই এফ এর যে ডিস্টেন্স সেটা আমরা পেলাম 5 সেন্টিমিটার। কনসিডার করো 5 সেন্টিমিটার। তাহলে এর আলোক কেন্দ্র থেকে ফোকাস দূরত্ব, আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত এর দূরত্ব হচ্ছে 5। ওইটা ক্ষেত্রে আমরা পেয়েছি 10 সেন্টিমিটার। এক্ষেত্রে আমাদের প্রশ্নটা হচ্ছে
লেন্সের ক্ষমতা কত। তাইলে লেন্সের ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে খুব সহজ একটা সূত্র রয়েছে, একটু বোঝার চেষ্টা করো। এফ যদি বড় হয় তাহলে এর ফোকাস দূরত্ব বেশি হয়। তা আমি একটু আগে বলেছি যে ফোকাস দূরত্ব যার যত কম, অর্থাৎ যত কাছে নিকটে যে মিলিত ঘটায় সেই লেন্সের ক্ষমতা তত বেশি। আর যদি ফোকাস দূরত্ব বেড়ে যায় ক্ষমতা তত কমে যায়। তাহলে ক্ষমতা পাওয়ার কি ফোকাস দূরত্বের অবশ্যই ইনভার্স, কিন্তু এখানে প্রপোর্শনাল নয়, এখানে পি সমান হচ্ছে 1/f, অর্থাৎ ফোকাস দূরত্ব যদি বাড়ে পাওয়ার কমে। কিভাবে আমরা এইটারই ক্যালকুলেশন করি। এখানে 5 সেন্টিমিটার, তাহলে প্রথমটার ক্ষেত্রে এবং দ্বিতীয়টার ক্ষেত্রে পাওয়ার বা ক্ষমতা কত। প্রথম অঙ্কের ক্ষেত্রে যদি আমরা করি 1/f, এখানে f সমান হচ্ছে 10 সেন্টিমিটার। শিক্ষার্থী তোমরা একটা জিনিস ভুল করো, বারবার ভুল করো, এই ভুলটা করবে না যে অঙ্ক করার সময় এই যে ইউনিট কনভার্সন, এটা অবশ্যই জরুরি। কোন জায়গায় কোন ইউনিটে নিতে হবে সেটা তোমার জানা থাকতে হবে। এই পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই সেন্টিমিটারকে মিটার করে নিবে। তাহলে এটাকে 10 সেন্টিমিটারকে যদি আমরা মিটার করতে হয় 10/100, ওকে। তাইলে এখানে আমাদের শূন্য, তাহলে কি হয়, এটা 0.1 মিটার হয়। আমরা মিটার পেয়ে গেলাম। তাহলে খুব সহজেই 10 সেন্টিমিটার কে আমরা 100 দিয়ে ডিভাইডেশন করে আমরা কি মিটার পেলাম। 1 কে 10 দিয়ে যদি ভাগ দেওয়া হয় তাহলে কি হয়, 0.1 মিটার হয়। এইবার এই এফ এর মান 0.1, তাহলে পি এর মান কত, 10। এটা লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। তাহলে এটার ক্ষেত্রে 1 নম্বরটার ক্ষেত্রে আমরা 10 ডায়াপ্টার পেলাম কি লেন্সের পাওয়ার। এখন দ্বিতীয় অঙ্কটার যদি আমরা করতে পারি, দেখো এখানেই দ্বিতীয়টার ক্ষেত্রে পি সমান 1/f, এখানে এফ দেখো 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারকে যদি 100 দিয়ে ভাগ দাও মিটার হয়, এটা 0.05 মিটার ক্যালকুলেশন করলে। এখন 0.05 মিটার যেহেতু আমরা পেয়ে গেছি ফোকাস দূরত্ব, তাহলে এখানে ক্যালকুলেশনে আমরা বসাই পি সমান 1/0.05, এটা ক্যালকুলেশন করো। এটা দশমিক উঠে গেলে উপরে 100 দিয়ে দিতে না, তাহলে 5 20 100, 20 ডায়াপ্টার। তাহলে এখানে আমরা পি পাচ্ছি 20 ডায়াপ্টার, এখানে পি পেলাম 10 ডায়াপ্টার। তাহলে অবশ্যই এই 2 নম্বর যে চিত্র এর ক্ষমতা বেশি। খুব সহজ বিষয়। এখানে ছোট ছোট প্রশ্ন রয়েছে, এমসিকিউতেও এখান থেকে প্রশ্ন আসতে পারে। এই বিষয়গুলো যদি তোমাদের মাথায় থাকে শিক্ষার্থী, তাহলে ফিজিক্সের এই গুরুত্বপূর্ণ যে অংশগুলো রয়েছে সেখানে খুব সহজেই অ্যান্সার করা সম্ভব, অর্থাৎ তোমাকে বুঝতে হবে। এরপরে আমরা দেখব যে লেন্সের ক্ষমতার ক্ষেত্রে উত্তল লেন্স আমরা বের করেছি। লেন্সটি যদি অবতল হয় সেক্ষেত্রে ফোকাস দূরত্ব হবে মাইনাস। এটা মনে রাখবে, ফোকাস দূরত্ব যদি মাইনাস হয় তাহলে লেন্সটি অবশ্যই অবতল। কারণ অবতল লেন্সতে আমরা এখান থেকে আসছে বলে মনে হয়, আলোকরশ্মি এসে এই যে এফ যেখান থেকে আসছে বলে মনে হচ্ছে ওইটা নেগেটিভ মার্ক ধরা হয়, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এফ এর মান
মাইনাস মাইনাস 5 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার যাই হোক একটা হবে। তাহলে যদি ফোকাস দূরত্ব মাইনাস হয় অটোমেটিক্যালি পি মাইনাস চলে আসবে, কিন্তু তোমাদের প্রশ্নে যদি উল্লেখ থাকে যে কোনো একটা লেন্সের মান দেয়া আছে, মনে করো 1.5 ডায়াপ্টার, দ্যাট মিনস এই লেন্সটার অবতল লেন্স নিঃসন্দেহে। আর 1.5 কিভাবে লেন্স ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা দেখলাম। তাহলে এটা যদি পি এর ভ্যালু হয় তাহলে এফ এর ভ্যালু আমরা বের করতে পারবো না? খুব ভালোভাবে পারবো। তো পি সমান আমরা পেয়েছি কত? 1.5। তাহলে এফ পি সমান 1/f, তাহলে এফ ইফ ইকুয়াল টু 1/p। সেই 1.5, এটা 1.5 ক্রস 100, তাহলে 2/3। তাহলে এটা আমরা .66, এটা কি মিটার। খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারছি, কিন্তু আমাদের এটাকে নিয়ে যেতে হবে কি 0.66 ইন্টু 100 সেন্টিমিটার, 66 সেন্টিমিটার। খুব সহজেই আমরা ক্যালকুলেশন করতে পারবো। আশা করি শিক্ষার্থী বুঝতে পারছো। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে লিখে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা দেখব যে চোখের গঠন। যে লেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই লেন্সটার গুরুত্বপূর্ণ একটা ব্যবহার রয়েছে মানুষের চোখের ক্ষেত্রে। অর্থাৎ এখানে আমরা একটা চিত্র আগেই অঙ্কন করেছি। এখানে একটি চোখ আমরা দেখতে পাচ্ছি, যার চিত্র মানুষের বা অন্যান্য প্রাণীর ক্ষেত্র চোখের যে সামনের অংশটুকু আমরা দেখি সেটা কিন্তু খুব সামান্য, মূল যে চোখের আকার তার তুলনায়, অর্থাৎ 1/6 আমাদের চোখটা যতটুকু বাইরে থেকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মূল যে চোখ তার 1/6, অর্থাৎ চোখটা বেশ কিন্তু বড়। এই চোখের সামনে যে অংশটা রয়েছে এর নাম হচ্ছে কর্নিয়া। দেখো এই কর্নিয়ার পরে, এবং এটার নাম হচ্ছে লেন্স, যে জিনিস আমরা এতক্ষণ পড়লাম সেই লেন্স কিন্তু চোখে রয়েছে। এই লেন্স এবং কর্নিয়ার মাঝে যে অংশ তরলটা থাকে এর নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। পরীক্ষায় প্রশ্ন আসে যে অশ্রুটা কি, ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের উত্তর এর ক্ষেত্রে দিতে হবে অ্যাকুয়াস হিউমার। অর্থাৎ অ্যাকুয়াস হিউমারকে বলা হয় অশ্রু বা চোখের জল। এখন এই চোখের পানি আমরা পাচ্ছি অ্যাকুয়াস হিউমার। এরপরে দেখো যে সিলিয়ারি মাসল, অর্থাৎ এই মাসলটা এই উপযোজনের ক্ষেত্রে কাজে লাগে। উপযোজন কি পরবর্তীতে আমি আলোচনা করব। অর্থাৎ বস্তু সঠিকভাবে চোখের রেটিনায় বিম্ব, প্রতিবিম্ব একটু আগে যেরকম হলো ওই প্রতিবিম্ব স্থাপন আমরা এখানে দেখব। এই লেন্স অনুযায়ী আরো কিছু লেন্স আছে, তোমরা স্টাডি করো। তাহলে আরো কিছু প্রতিবিম্ব লেন্সের মাধ্যমে আছে, তোমরা স্টাডি করো। কোনো সমস্যা হলে আমাকে জানাও, অবশ্যই আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা এই লেন্সটি আর পিছনের সাইডে দেখো ভিতরের দিকে যে পার্টটা, এই যে অংশটা, এটাকে বলা হয় রেটিনা। এই রেটিনা এবং লেন্সের মাঝে যে ফাঁকা জায়গা আসলে দেখা যাচ্ছে, এটা এত ফাঁকা না, এটা ফাঁকা নয়, এর ভিতরে রয়েছে জেলি সদৃশ পদার্থ, এর নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার পূর্ণ থাকে।
এটা অপটিক নার্ভ দেখার পর যেটা ব্রেনে আমাদের দর্শন অনুভূতি জন্মায়, এর ভিতর দিয়ে আমাদের দর্শন অনুভূতিটা যাচ্ছে মস্তিষ্কে। অর্থাৎ বস্তু সামনে থেকে আলো পড়ার পর, আলো লেন্সে আপতিত হওয়ার পর সেটার প্রতিবিম্ব রেটিনায় পতিত হয়, তারপর এই অপটিক নার্ভ দিয়ে যাচ্ছে। এরপর বাইরের সাইডের অংশ স্ক্লেরোটিক অর্থাৎ শ্বেতমণ্ডল, ভিতরেরটা করোইড অর্থাৎ কৃষ্ণমণ্ডল। এই মোটামুটি চোখের বর্ণনা। চোখের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই লেন্স কি কাজ করে। যদি লেন্স ঠিক না থাকে, লেন্সে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কি ঘটে। অর্থাৎ এবারে আমরা আলোচনা করব চোখের ত্রুটি ও তার প্রতিকার। চোখ যে কোনো বস্তু দেখতে পারে যদি সেই বস্তুটা থেকে আগত আলোকরশ্মি রেটিনার উপরে প্রতিবিম্ব ঘটায়, অর্থাৎ লেন্সটা, চোখের লেন্সটা প্রতিবিম্ব ঘটায়। সাধারণত মানুষের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। আমরা আবার উত্তল লেন্স একটা দেখাচ্ছি। এই উত্তল লেন্সের, আমাদের চোখেও রয়েছে উত্তল লেন্স। এই উত্তল লেন্সের এমন ভাবে তৈরি যে মানুষ সবচেয়ে কাছে অর্থাৎ 25 সেন্টিমিটার পর্যন্ত কাছে স্পষ্ট দেখতে পাবে, তার চেয়ে কাছে আসলে দেখতে কষ্ট হবে। আর দূরে অসীম পর্যন্ত অর্থাৎ স্পষ্ট দর্শনের যে ন্যূনতম দূরত্ব 25 এবং সর্বোচ্চ আনলিমিটেড, এটা মাথায় রেখো। এখন এই যে ঘটনাটা কিভাবে ঘটছে, তাই চোখের ক্ষেত্রে লেন্সের কি সমস্যাটা ঘটছে আমরা সেটা দেখব। অর্থাৎ চোখের ত্রুটি। চোখে মূলত পক্ষে দুই ধরনের ত্রুটি দেখা যায়। এক নম্বর হচ্ছে হ্রস্ব দৃষ্টি। শর্ট সাইট। এখন এই হ্রস্ব দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে কি হয়, চোখ কাছের বস্তু দেখতে পারে ভালোভাবে কিন্তু দূরের বস্তু দেখতে পায় না। কারণ কি, এই লেন্সটা মনে করো চোখের, চোখের লেন্সে যদি দূর থেকে কাছে থেকে আলোকরশ্মি আপতিত হয়, এরকম আপতিত হলো, আপতিত হওয়ার পর এই চোখের যে রেটিনাটা রয়েছে, একটু বড় আকারে হয়ে গেল চিত্রটা গোলের সাপেক্ষে। এটা রেটিনার উপরে বিম্ব স্থাপন করে। তাহলে এই যে কাছের বস্তু থেকে আলোকরশ্মি লেন্সে আপতিত হওয়ার পর রেটিনার উপরে প্রতিবিম্ব গঠিত হলো, যে কারণে মানুষ বা এই চোখটি ওই বস্তুটি ভালোভাবে দেখতে পারছে। কিন্তু দূরের থেকে আলোকরশ্মি যদি আসে, তাহলে এই আলোকরশ্মিটি কি করে, অর্থাৎ অভিসারী ক্ষমতাটা বেড়ে যায়। এখানে একই চিত্রে আমি দেখাচ্ছি, যদি দূরের বস্তু না দেখতে পারে সেক্ষেত্রে দূর থেকে আগত আলোকরশ্মি লেন্সে আপতিত হওয়ার পর রেটিনার আগেই, রেটিনা পর্যন্ত পৌঁছার আগেই মিলিত হয়ে যায়, যে কারণে এই চোখটি দূরের বস্তু ভালো দেখতে পারে না, কাছেরটা দেখতে পারে। তাহলে এই সমস্যা দূরীভূত করতে হলে আমাদের এই লেন্স ত্রুটি মুক্ত করতে হবে। যেহেতু চোখের এই লেন্সটা চেঞ্জ করা এত সহজসাধ্য নয়, তাহলে আমরা এখানে আর একটা লেন্স বসাবো। সেই লেন্সটার নাম কি,
অবতল লেন্স। এই অবতল লেন্স যদি এখানে আপতিত করা হয় তাহলে কি ঘটবে, এই আলোক রশ্মি এখান থেকে বেরিয়ে একটু দূর দিয়ে যাবে, একটু দূর দিয়ে আপতিত, তারপর দেখা যাচ্ছে যে এই বিম্বটা আলোক রশ্মিটা ওই যে রেটিনার উপরে যে আপতিত হচ্ছে। তখন আমরা ওই দূরের বস্তু এই চশমা অর্থাৎ এই লেন্সের মাধ্যমে দেখতে পারছি। সেজন্য হ্রস্ব দৃষ্টি সম্পন্ন লোকদের চোখের সামনে এই ধরনের অবতল লেন্স ব্যবহার করা হয়। অবতল লেন্স ব্যবহার করলে কি হয়, চোখের যে অভিসারী ক্ষমতাটা বেড়ে গিয়েছিল সেটা কমে যায়, অর্থাৎ বিম্বটা আবার রেটিনার উপরে আপতিত হয়। এটা সুন্দরভাবে 3টা চিত্রের মাধ্যমে তোমরা দিতে পারবে। প্রথমে এটা হচ্ছে কাছের বস্তু স্পষ্ট দেখতে পারছে, দূরের বস্তু দেখো অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে মাঝে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, যে কারণে ওই বস্তুটা দূরের বস্তুটা দেখতে পারছে না। আর এই লেন্স দেওয়ার পর ওই আলোক রশ্মিটা একটু প্রসারিত হচ্ছে, দেখো অভিসারী এই অপসারী হচ্ছে, অপসারী হওয়ার পর যে আলোক রশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে যাচ্ছে তখন সেই আলোক রশ্মিটার প্রতিবিম্ব রেটিনার উপরে আপতিত হচ্ছে, তখন ওই বস্তুটা এই চোখ দেখতে পারছে। আশা করি হ্রস্ব দৃষ্টির বিষয়টি ক্লিয়ার। এবার আমরা দেখব দীর্ঘ দৃষ্টি। এখন দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে এটার আরেকটা মায়োপিয়াও বলা হয় হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে। তা এখন আমরা দীর্ঘ দৃষ্টি ত্রুটি যদি নিয়ে আসি, মূলত পক্ষে এই দীর্ঘ দৃষ্টির ত্রুটি কেন হয়, সংজ্ঞায় আমরা হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে বলেছিলাম কাছের বস্তু দেখতে পারে কিন্তু দূরের বস্তু দেখতে পারে না। দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে দূরের বস্তু দেখতে পারবে ভালোভাবে কিন্তু কাছের বস্তু পারে না। এই ধরনের চোখে যে ত্রুটি রয়েছে সেটা দীর্ঘ দৃষ্টির ত্রুটি। এখন এই দীর্ঘ দৃষ্টির ত্রুটি কিভাবে হচ্ছে, আবার একটি চোখ আঁকায়। এই চোখে যখন আলোক রশ্মি দূর থেকে আপতিত হয়, অর্থাৎ আলোক রশ্মি দূর থেকে আপতিত হলে রেটিনায় মিলিত হয়, রেটিনার উপরে মিলিত হয়, যে কারণে দূর থেকে আগত আলোক রশ্মি অর্থাৎ দূরের বস্তু ভালোভাবে দেখতে পারে। এইটাই হচ্ছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি, অর্থাৎ দূরের বস্তু দেখতে পারে। কিন্তু যদি কাছে চলে আসে, বস্তুটা যদি কাছে চলে আসে তাহলে আলোক রশ্মি পিছনের দিকে চলে যাচ্ছে রেটিনা ক্রস করে। রেটিনা ক্রস করে পিছনে যাওয়ার অর্থ হচ্ছে প্রতিবিম্বটা পিছনের গঠিত হচ্ছে, যে কারণে ওই কাছের বস্তুর ভালোভাবে দেখতে পায় না বা দেখতে কষ্ট হয় বা দেখতে পায় না। এই দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ত্রুটির দূর করার জন্য এই লেন্সের সামনে, এখানে আমরা অবতল লেন্স ব্যবহার করে সমাধান করেছিলাম, এখানে উত্তল লেন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ লেন্সের অভিসারী ক্ষমতাটা বাড়াতে হবে। সেজন্য উত্তল লেন্স এখানে সামনে চশমা আকারে ব্যবহার যদি করি তাহলে কি হবে, এই যে আপতিত হওয়ার পর রশ্মিটি অভিসারী ক্ষমতা বেড়ে যাবে এবং রশ্মিটি যে আবার রেটিনার উপরে প্রতিবিম্ব গঠন করবে, তখন আমরা সেই দূরের বস্তুটা সেই কাছের বস্তুটা দেখতে পাবো। অর্থাৎ দীর্ঘদৃষ্টি ত্রুটির ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে লেন্সের ক্ষেত্রে অভিসারী ক্ষমতা কমে যায়, যে কারণে উত্তল লেন্স সামনে ব্যবহার করে ওই লেন্সের অভিসারী ক্ষমতা বাড়িয়ে কাছে নিয়ে আসা হয় দূর থেকে, অর্থাৎ রেটিনার উপরে প্রতিবিম্ব গঠন করা হয়। যেভাবেই হোক তুমি রেটিনার উপরে প্রতিবিম্ব যদি গঠন করতে পারো তাহলে সেই বস্তুটা দেখতে পাবে। আমাদের এই দুই ধরনের ত্রুটি ছিল, দুই ধরনের ত্রুটির সমাধানও আমরা দেখতে পেলাম। এরপর আলোর প্রতিসরণের ব্যবহার খুব সহজ। আলোর যে প্রতিসরণের
প্রতিসরণের চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছি। এখানে এগুলোর প্রয়োজন তো রয়েছে। এখানেই দেখতে পারছো তোমরা যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চশমার ক্ষেত্রে প্রয়োজন রয়েছে, লেন্স প্রয়োজন। এখানে প্রতিসরিত হওয়ার পর আলোকরশ্মি গতিপথ চেঞ্জ হচ্ছে, প্রতিসরণটা প্রয়োজন রয়েছে। এরপর আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু দেখার জন্য যে মাইক্রোস্কোপ ব্যবহার করি সেখানে লেন্সের প্রয়োজন রয়েছে। দূরের বস্তু টেলিস্কোপ দিয়ে আমরা যখন দেখছি সেখানে আমাদের এই আলোর প্রতিসরণের ব্যবহার রয়েছে। তাছাড়া তোমরা যে বিভিন্ন জায়গায় অ্যাকুরিয়াম রঙিন বেরঙের মাছ দেখতে পাও, সেই মাছ থেকে আলোকরশ্মি কাচের মধ্য দিয়ে আমাদের চোখে আসে, তারপরে আমরা সেটা রঙিন দৃশ্য উপভোগ করি। তো এগুলো হচ্ছে প্রতিসরণের ব্যবহার। চোখের উপযোজন গুরুত্বপূর্ণ একটা টার্ম। আল্লাহ আমাদের এমন একটা ক্ষমতা দিয়েছেন যে আমাদের চোখের কাছের বস্তু যেমন দেখতে পারছে, দূরের বস্তু দেখতে পারছে। কিন্তু এটা কিভাবে? চোখের উপযোজন ক্ষমতা এটাই, অর্থাৎ চোখের সামনে কোনো বস্তু আসলে আমাদের চোখটা কিন্তু প্রসারণ করা সম্ভব হয়, লেন্সের অবস্থান চেঞ্জ করা সম্ভব হয়। এই ন্যাচারাল এই বিষয়টার কারণে আমরা কোনো বস্তুটাকে দেখা যাচ্ছে নির্দিষ্টভাবে ভালোভাবে দেখতে পাচ্ছি চোখের উপযোজন ঘটিয়ে, অর্থাৎ বস্তুটা প্রতিবিম্ব আমরা রেটিনার উপরে ফেলতে পারছি। এইটা বিশেষ একটা সুবিধা। এই জন্য চোখের এই যে বস্তুটার বিম্ব রেটিনার উপরে ফেলার জন্য উপযোজন ঘটানো, এই চোখটার প্রাকৃতিকভাবে, অর্থাৎ মানুষের বা প্রাণীর চোখের এটা প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত দেয়া রয়েছে। এভাবে চোখের উপযোজন আমরা করতে পারবো। অর্থাৎ চোখের উপযোজন বিষয়টা তোমরা ক্লিয়ার, অর্থাৎ চোখের সামনে যে বস্তু থাকুক সেই বস্তুটা সঠিক প্রতিবিম্ব আমরা রেটিনায় স্থাপন করতে পারি। আর রেটিনায় স্থাপন করার প্রক্রিয়াটাই, রেটিনায় স্থাপন করার ক্ষমতাটাই হচ্ছে চোখের উপযোজন ক্ষমতা আসলে। এরপর আসি আমরা দর্শন অনুভূতির স্থায়িত্বকাল। দারুণ একটা জিনিস। ছোটবেলায় তোমরা বা এখনো হয়তো অনেকে একটা মশাল নিয়ে ঘোরাতে থাকে, যখন জোরে ঘুরতে থাকে সামনে যারা দেখছে বা নিজেও যখন দেখা হয় তখন দেখা যায় যে মশালটা সব জায়গায় রয়েছে। আসলে কিন্তু মশাল সব জায়গায় থাকে না সব সময়। তাহলে বিষয়টা কি? আমরা যে বস্তুটা দেখি সেই বস্তুটা দেখার পর 0.1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় পর্যন্ত ওই বস্তুটার দর্শন অনুভূতি মস্তিষ্কে থেকে যায়। এর মধ্যে যদি, অর্থাৎ 0.1 সেকেন্ডের মধ্যে ওই বস্তুটা যদি কোথাও নিয়ে যে আবার ওখানে নিয়ে চলে আসায়, তাহলে ওই বস্তুটা কোথায় যে নিয়ে যাওয়া হয়েছিল সেটা আমরা বুঝতে পারি না, ওখানেই আছে বুঝতে পারি। ঠিক এভাবেই যখন একটা বস্তু বৃত্তাকারে দ্রুত ঘুরতে থাকে, অর্থাৎ 0.1 সেকেন্ডের মধ্যেই বস্তুটা আবার সেখানে আমরা দেখতে পাই। এজন্য আমাদের কাছে মনে হয় যে বস্তুটা সব জায়গায় রয়েছে। আসলে চোখের যে দেখার দর্শন অনুভূতি সেটা চোখে রয়ে গেছে, যে কারণে আমরা ওই বৃত্তটা দেখতে পারছি, অর্থাৎ সব জায়গায় রয়েছে মনে হচ্ছে। আসলে ওই অপর আগের জায়গায় থাকার বস্তুটার দর্শন অনুভূতি আমাদের চোখে 0.1 সেকেন্ড পর্যন্ত থেকে যায়, যে কারণে আমরা আলোর যে চেঞ্জটা হচ্ছে, জায়গা চেঞ্জ হচ্ছে, তারপরও আমরা বুঝতে পারছি না। এরপরে দর্শনানুভূতির স্থায়িত্বকাল গেল, সেটা অবশ্যই দর্শনানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। দুটি চোখ থাকার সুবিধা। এখন দুটি চোখ কি কি সুবিধা নিয়ে আসে প্রাণীর ক্ষেত্রে আমরা দেখছি। ত্রিমাত্রিক ছবি বা কাঠামো, এই যে 3 ডাইমেনশনাল কাঠামো বা ছবি দেখতে পারছি আমাদের দুটি চোখ থাকার কারণে। একটি চোখ দিয়ে দেখা কিন্তু সম্ভব না বা ভালোভাবে সম্ভব না। তারপর একটি চোখ যদি বন্ধ করে তুমি সুতা পরাতে যাও, কষ্ট হবে, অসম্ভব নয়, তবে বেশ বেগ পেতে হবে তোমাকে।
তাহলে দুটি চোখ থাকার এই একটা সুবিধা রয়েছে। এখন কোনো বস্তু, দুইটা বস্তু রয়েছে, সেই বস্তুটার মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেটা আমরা এই চোখ দ্বারা বেশ কিছুটাই বুঝতে পারি। অনেক সময় বলি ওই জায়গায় এত দূরত্ব, ওইখান থেকে এত দূরত্ব, কিন্তু দুটি চোখ থাকার কারণেই এটা অনেকটা কল্পনা করে বা কাছাকাছি মানের বলতে পারি। যদি একটি চোখ দিয়ে দেখতে হয় এটা কিন্তু কঠিন। তাহলে দুটি চোখ থাকার বেশ কিছু সুবিধা আমাদের রয়েছে। তাহলে শিক্ষার্থী, আশা করছি এই রিফ্রাকশন অফ লাইটের সেকেন্ড ক্লাস তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে লিখে জানাও। ভুল ত্রুটি তোমাদের হবেই, এটা স্বাভাবিক বিষয়, কারণ তোমরা শিক্ষার্থী। প্রশ্ন জাগবে, এটাই স্বাভাবিক বিষয়। এই প্রশ্নগুলো তোমরা আমাকে জানিও, লিখে জানাও। তাহলে আশা করি আমি ইনশাআল্লাহ সবগুলোর উত্তর দিব। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা বাসাতে অবস্থান করবে এবং অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না। আর যদি যেতেই হয় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে যেতে হবে এবং বাসায় থাকাকালীনও স্বাস্থ্যবিধি মানতে হবে। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।